ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। কারণ এখানে কিন্তু আমরা নলেজেবল ভিডিও বলুন, ব্রেকিং নিউজ বলুন, বিভিন্ন স্টক নিয়ে আলোচনা বলুন, এইসব করি। তো নোটিফিকেশনটা অন করলে কী হবে, যে ঠিক টাইমে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছাবে এবং আপনি কিন্তু মার্কেট সম্বন্ধে আপডেট থাকতে পারবেন। দেখুন, একদিন আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু 2024-এর বেস্ট সেক্টর কোনগুলো। তো আমরা সেখানে 5টা সেক্টর নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে কিন্তু অলরেডি আমরা এখানে রিনিউয়েবল সেক্টর নিয়েও আলোচনা করেছি এবং আমরা রেলের সেক্টর নিয়েও কিন্তু কোন কোন কোম্পানিগুলোর দিকে আপনারা নজর রাখবেন সেটা নিয়ে আলোচনা করেছি। এখন কিন্তু আমরা আলোচনা করতে চলেছি ওই 5টা সেক্টরের মধ্যে ডিফেন্স সেক্টর। তো ডিফেন্স সেক্টরের কোন কোন কোম্পানিগুলো নেক্সট 5 থেকে 10 বছর আপনাকে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জিনিসটা স্পষ্ট পুরো বুঝতে পারবেন। তার পাশাপাশি বলবো, দেখুন এখানে কিন্তু একটা আমরা স্টক নিয়ে আলোচনা করেছি আগামীকাল, যেখানে কিন্তু নিফটি অল টাইম হাই চলছে। তো নিফটি যেহেতু অল টাইম হাই চলছে, এখান থেকে কিন্তু নিফটি কারেকশন হতে পারে। তো কারেকশন হলে কিন্তু স্টকগুলো পড়বে। এখন কিন্তু আমাদের ভালো ভালো স্টক বেছে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, যারা এখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন 2024-এর একদম দোরগোড়ায়। তো একটা বেস্ট স্টক নিয়ে কিন্তু আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারেন, যেটা কিন্তু চোখ বন্ধ করে আপনি ইনভেস্টমেন্ট করে ঘুমিয়ে থাকলেও আপনার টাকা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, নিফটি 50-র কোম্পানি। আমি এই কোম্পানিটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। 2024-এ নয়, শুধু নেক্সট 5 বছর যদি এই গভর্নমেন্ট, প্রেজেন্ট যে গভর্নমেন্ট চলছে সেন্ট্রালে, সেই গভর্নমেন্ট যদি ফিরে আসে, তাহলে কিন্তু গভর্নমেন্ট যেসব পরিকল্পনাগুলো নিয়েছে সেই সব পরিকল্পনাগুলোর ওপরে কিন্তু কাজ করবে। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধর পরে কিন্তু আমরা সবাই দেখেছি যে নিজে যদি স্বাবলম্বী না হয়, তাহলে কিন্তু অন্যের ওপর, দয়া দাক্ষিণের ওপর কিন্তু আপনাকে ডিপেন্ড করতে হবে। যেমন ইউক্রেনকে করতে হয়েছিল ইউএসের ওপর বা ইউকের ওপর বা ফ্রান্সের ওপর বা জার্মানির ওপর। সেখান থেকে ভারতের সরকার কিন্তু শিক্ষা নিয়ে ভারতীয় যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেভেলপমেন্টের কাজ করছে এবং অর্ডারগুলো কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর ওপরই দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নেক্সট 5 বছর কিন্তু এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু লিটারালি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তো চলুন আমরা ডিফেন্স সেক্টরে কোন কোন কোম্পানি বেস্ট রয়েছে সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি। তো আলোচনায় যাওয়ার আগে স্যার এটা বলবো, দেখুন 2.23 লাখ করোড়, এটা ডিসেম্বরের কিন্তু ঘটনা ছিল, 2023-এ ডিসেম্বর মাসে। গভর্নমেন্ট কিন্তু পাস করেছে, এখনও অর্ডার প্রেজেন্ট করেনি। জাস্ট এই টাকাটা পাস করেছে কি ডিফেন্স মিনিস্ট্রি থেকে, যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো তৈরি করার জন্য। তো সব ক্ষেত্রে কিন্তু আর্ম ফোর্স বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 79 কিন্তু কম্ব্যাক্ট এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে এবং 156টা হেলিকপ্টারের কথা বলা হচ্ছে। কার কাছ থেকে নেবে? এইচএলের কাছ থেকে নেওয়া হবে, যেখানে 1.6 লাখ করোড় কিন্তু একটা খরচা করা হবে। মানে জাস্ট পাস আউট হয়েছে, এখনও কিন্তু অর্ডার আসেনি। তো এই অর্ডারটা আসলে কিন্তু এই ডিফেন্স সেক্টরের কোম্পানিটা, যেই কোম্পানি এইচএল, সেই কোম্পানিটা কিন্তু খুব ভালো ছুটবে রকেটের মতন। শুধু এইচএল যে পেয়েছে সেরকম ব্যাপার নয়, আর্ম ফোর্স বলুন, নেভি বলুন, সব কটা সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অর্ডার পাস আউট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি এই প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে, তাহলে কিন্তু ডিফেন্স সেক্টরে যেসব পরিকল্পনাগুলো গভর্নমেন্ট নিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোতে কিন্তু আগুন লাগতে চলেছে। দেখুন, আরেকটা খবর পাওয়া গেছে অফিসিয়াল সেট, অর্থাৎ রিপোর্টের মাধ্যমে কিন্তু খবরটা পাওয়া গেছে, কত 65,000 করোড় প্ল্যান করছে কিসের জন্য? আপগ্রেড করার জন্যে সুকুই 30 MKI ফাইটার জেট। সেটাই কিন্তু আপগ্রেড করবে হচ্ছে এইচএল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে প্রথমে যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে হয় সেই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা এইচএল। এই কোম্পানিটা কিন্তু 2024 বা নেক্সট 5 ইয়ারে কিন্তু ধুম মাচিয়ে দেবে, কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার কিন্তু ওয়েট করছে, আর অর্ডারগুলো যখন আসতে শুরু করবে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটতে শুরু করবে। ঠিক আছে, কারণ কোম্পানিটা কিন্তু অত্যাধুনিক আরও এয়ারক্রাফট তৈরি করার জন্য জেনারেল ইলেকট্রিক যে কোম্পানি ইউএসের, সেই কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 5th জেনারেশনের যে এয়ারক্রাফটগুলো, সেই এয়ারক্রাফটও কিন্তু এই কোম্পানিটা তৈরি করতে চলেছে। তারপরে যদি বিদেশ থেকে অর্ডার আসে, ডোমেস্টিক অর্ডারই হচ্ছে এত ওয়েট করছে, যদি বিদেশ থেকে অর্ডার আসতে থাকে তাহলে কিন্তু এই কোম্পানিটা হাতের বাইরে চলে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো কোম্পানি, ব্যাপক একটা অর্ডার কিন্তু ওয়েট করছে। চলুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 121% রিটার্ন দিচ্ছে 1 বছরে। ভাবতে পারছেন? আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 591% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে অনলি ফর 397% রিটার্ন দিচ্ছে। কারণ কি, আমরা চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা লিস্ট হওয়ার পরে কিন্তু নিচেই এসেছিলো, প্রায় 35% 50% মতো নিচে এসেছিলো। ঠিক আছে, 50% মতো নিচে এসেছিলো। তারপরে কোম্পানিটার মধ্যে এতটা আপসাইড মুভমেন্ট কেন দেখা যাচ্ছে? কারণ গভর্নমেন্টের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু এই কোম্পানিটাকে রকেটের মতন উপরে তুলেছে।
দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 1,88,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানিটার লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, পি রেশিও কি আছে 31.2। আমরা যদি আরও সিই দেখি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, তাহলে দেখুন এটা যথেষ্ট ভালো রয়েছে 30.6। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে 27.2। কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে 5, অর্থাৎ কোম্পানিটা কিন্তু একবার স্প্লিট দিয়েছিল 10 থেকে 5 হয়েছে, কিন্তু কোম্পানি কিন্তু ভবিষ্যতেও স্প্লিট দিতে পারে। আমরা কোম্পানির ইয়ার অন ইয়ার প্রফিট দেখলে দেখা যাবে 2012 থেকে দেখুন 2500, 2900, 2600, 2600টা দেখুন আবার 2300, 2300টা 1900। তো কোম্পানির বিজনেসে আগে তেমন কিন্তু কিচ্ছু দম ছিল না। 1900টা 2600, এবার দেখুন তারপরে 1900 আবার এসছে। 1900টা কত হয়েছে 2300, দেখুন 2300টা 2800, 2800টা 3200, 3200টা কোথায় এসছে 5000, 5800, 5800টা 6000 কিন্তু কারেন্ট ইয়ারে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু জাস্ট স্টার্ট করেছে, গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে তার বেসিসে। এই কোম্পানিটা কিন্তু আরও অনেক উপরে উঠবে। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 8%, 8%, কারেন্ট ইয়ারে 3%। তো প্রফিট গ্রোথ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত, যে 7%, 24% 5 বছরে, 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 3%। এই 3 বছর, 8 বছর, এই 5 বছর এবং 10 বছরে যে সেলস গ্রোথ দেখা যাচ্ছে না, এতে যাবেন না কিন্তু স্যার। কারণ কি? কারণ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের, এখন কোম্পানিটা কিন্তু অর্ডার পেতে চলেছে, যার বেসিসে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটছে। আমরা স্টক সিএজিআর গ্রোথ যদি দেখি, দেখুন 5 বছরে 48% করে রিটার্ন দিচ্ছে, 3 বছরে 88%, কারেন্ট ইয়ারে 123%। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, দেখুন রিটার্ন অন ইকুইটি কিন্তু কোম্পানির ইকুইটি থেকে রিটার্ন যেটা, এটাও কিন্তু ভালো আছে, 22%, 25%, 27%, কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে, দেখুন মার্চের সেপ্টেম্বর 23 দেখলে দেখা যাবে 71.64% প্রোমোটার রয়েছে, এফআইএস 12%-এর উপরে রয়েছে, ডিআইএস 9.72% রয়েছে, আর পাবলিক কতটা অনলি ফর 6% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে। এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, ভবিষ্যতে কিন্তু রকেটের মতন ছুটবে, কোটি মানে কয়েক গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেবে। চলুন নেক্সট কোম্পানিতে যাই। দেখুন বেল ভারত ইলেকট্রিক, এই কোম্পানিটা কিন্তু ধুম মাচিয়ে দিয়েছে, কারণ কোম্পানিটা টোটাল ইলেকট্রিক। বেল ভারত ইলেকট্রিক আপনি বুঝতেই পারছেন ইলেকট্রিক সেগমেন্টে রয়েছে, ডিফেন্স সেক্টরে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কোম্পানিটার ইভিএম তৈরি করছে, যেটা আমরা ভোট দিই। তার পাশাপাশি কিন্তু কোম্পানিটার শুধু এই সেগমেন্টে নয়, এরোস্পেস সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, অটো সেক্টর সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটার বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা দেখুন লাস্ট 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 1 বছরে 81% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 500%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 82,695% রিটার্ন দিচ্ছে, কখন 1999 সাল থেকে। কোম্পানিটা এই জায়গায় থাকতো না যদি না কোম্পানিটা স্প্লিট বা বোনাস দিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আমি ডিটেলসে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি, তার বিজনেস মডেল, তার ফান্ডামেন্টাল সব কিছু নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ডিফেন্স সেক্টরে, শুধু ডিফেন্স সেক্টরে নয়, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটার আদার্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, দেখুন নাম শুনেই বুঝতে পারছেন শিপ বিল্ডার্স লিমিটেড, অর্থাৎ শিপ তৈরি করে কোম্পানিটা, কিন্তু যুদ্ধজাহাজ যেটা বলা যায়। তো এই কোম্পানিটাও কিন্তু একের পর এক অর্ডার কিন্তু নেভি থেকে পাচ্ছে। ঠিক আছে? তো এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এই কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 183% রিটার্ন দিয়েছে। ঠিক আছে? আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 1231% রিটার্ন দিয়েছে। পুরো যদি রিটার্নটা দেখেন না, কোম্পানিটা কিন্তু 2022-এর পর থেকে, অর্থাৎ কোম্পানিটা চালুই হয়েছে 2020 থেকে, যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে। তবে আগুন যেটা লেগেছে সেটা কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই, কারণ গভর্নমেন্ট কিন্তু নিজের স্বদেশি কোম্পানিগুলোর ওপরই এখন জোর দিয়ে সেগুলোর কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, বা বিভিন্ন দেশের সাথে টাই আপ করে কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোকে কিন্তু আরও ভালো করার চেষ্টা করছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 45,000। তো কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটার পি রেশিও কী আছে দেখুন 36, পি রেশিও একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু কত 38.2, খুব ভালো রয়েছে। আর ওই রিটার্ন অন ইকুইটি থেকে যদি রিটার্নটা দেখা যায় সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে 28। কোম্পানিটার ফেস ভ্যালু আছে কত 10, অত কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। কোম্পানিটা তার সেগমেন্টে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু একদম ফার্স্ট নম্বরে রয়েছে। তারপর কোচিন শিপইয়ার্ড রয়েছে 17,000 মার্কেট ক্যাপ, এবং গার্ডেন রিচার্জ 9,000 মার্কেট ক্যাপ রয়েছে। আমরা যদি এই কোম্পানির নেট প্রফিট দেখি 2012 থেকে, দেখুন 494, 413, 492, ঠিক আছে, 568, 580টা, 533, 533টা, আবার 400-তে চলে এসছে, 440, তারপরে দেখুন 517, 517টা 408-এ চলে এসছে। এবার কিন্তু কোম্পানিটার মধ্যে আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে প্রফিটে। 480, 586, দেখুন 586টা কোথায় গেছে, 1076, এবং তারপরে 1255। তাহলে বুঝতে পারছেন তো কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, দেখুন 2020 থেকে কিন্তু। তো গভর্নমেন্ট কিন্তু 2020-র পর থেকে কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে
দেশীয় ডিফেন্স কোম্পানিগুলোকে হচ্ছে শক্তপোক্ত করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই অনুযায়ী কাজ হচ্ছে এবং কোম্পানিটা কিন্তু প্রফিটও আর্ন করছে। নেভি টোটাল যা কিছু দরকার কিন্তু এই কোম্পানিটা দেয়, শুধু এই কোম্পানিটা আরও রয়েছে, তো এই কোম্পানিটার থেকে কিন্তু যায়। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 13%, 5 বছরে 12%, কারেন্ট 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে কিন্তু 15%। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 19%, 10%, 5 বছরে 19%, 3 বছরে 37% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 61%। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি সেই হিসাবে দেখলে দেখা যাবে 3 বছরে 116% করে কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়েছে এবং 1 বছরে কিন্তু 191% রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে যথেষ্ট ভালো রয়েছে, 21, 29, 21, 23, 29। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 প্রোমোটার 84.83% স্টেক হোল্ড করছে, এফআইএস 3.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, ডিআইএস 0.39% এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক হচ্ছে 11.10% স্টেক কিন্তু হোল্ড করছে। তো এখানেই হচ্ছে একটা প্রবলেমটা কি, যে প্রোমোটার 83%, অর্থাৎ প্রোমোটারকে কিন্তু 75-25 রেশিওতে আসতে হবে। তো আসতে গেলে কিন্তু প্রোমোটার অর্থাৎ ভারত সরকারকে কিন্তু তার স্টেক সেল করতে হবে এবং 75 বা তার নিচে কিন্তু আসতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু এই কোম্পানির ওএফএস আনতে পারে। তো ওএফএস আনলে স্বাভাবিকভাবে ডিসকাউন্টে আনবে, আর ডিসকাউন্টে আনলে কোম্পানিটা কিছুটা পড়বে। তো এটা কিন্তু মাথায় রাখবেন স্যার, ঠিক আছে? চলুন নেক্সট কোম্পানিতে যাই। নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো, ভারত ডাইনামিক যে কোম্পানিটা বিডিএল, এই কোম্পানিটা কী করে, মিসাইল তৈরি করে। দেখুন এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি তাহলে 1 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 77% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা কত, 509% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কত, 328% রিটার্ন দিচ্ছে। আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটারও বিজনেসে তেমন দম ছিল না। দেখুন কোম্পানিটা 2018 থেকে 2020-র মধ্যে কিন্তু প্রায় 45%-এর কাছাকাছি কিন্তু নিচে নেমেছিল। তারপরে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছে। কেন ছুটেছে? গভর্নমেন্টের পদক্ষেপের জন্য, ঠিক আছে? দেখুন সত্যি কথা বলতে আমি ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করতাম না যদি না গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিত যে এই ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর হওয়ার জন্য। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে বলেই তাই জন্য একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিগুলো পাচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু বিদেশের থেকে অর্ডার প্রায় বন্ধই করে দিয়েছে, ঠিক আছে? তার জন্যই কিন্তু আমরা আজকে এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 31,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও কত আছে? পি রেশিও 73 আছে, একটু হাই আছে। আমি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে এটা ঠিকঠাক আছে, 15.6 মানে ঠিকঠাক আছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 11 আছে, ওকে। ফেস ভ্যালু কত আছে? 10 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু ভবিষ্যতে স্প্লিট দিতে পারে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, প্রোমোটার কিন্তু 74.93% স্টেক হোল্ড করছে, এফআইএস 3% স্টেক হোল্ড করছে, ডিআইএস 12%-এর উপরে স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা আছে? পাবলিক কিন্তু 9%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন আমি কেন চিন্তাভাবনা করতে বলছি, আমি কিন্তু আমার চিন্তাভাবনাটা কিন্তু ক্লিয়ার জানিয়ে দিচ্ছি, কারণ গভর্নমেন্ট আত্মনির্ভর হওয়ার কথা বলছে এবং সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে এবং একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানির কাছে আসছে। আপনি যদি বলেন পিএনএল কেন দেখালাম না এই কোম্পানির, পিএনএল এই জন্যই দেখালাম না, এই কোম্পানিটার পিএনএল কিন্তু মাইনাসে রয়েছে। আমরা কি ফিউচারের কথা বলে কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? কারণ এই কোম্পানিটা মিসাইল তৈরি করে, এখন কিন্তু মিসাইল হচ্ছে মেন ইকুইপমেন্ট হয়েছে যুদ্ধের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এই জন্যই ভালো পারফরমেন্স করছে, একের পর এক অর্ডার কিন্তু পাচ্ছে বলে এই নয় যে তার পিএনএলে এখনই হিট হবে, তার পিএনএলে অর্ডারটাকে ডেলিভার করার পরে কিন্তু হিট হবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে, তাই জন্য কিন্তু আমরা আলোচনা করলাম। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টাডি করলাম আপনাদের জানানোর জন্য এবং বাদবাকি এবার স্টাডি হচ্ছে আপনাদের। এবার এই কোম্পানিগুলোর থেকে আপনারা কোন কোম্পানি বেছে নেবেন টোটালটাই হচ্ছে আপনাদের ডিসিশন। এর বাইরেও প্রচুর কোম্পানি রয়েছে ডিফেন্স সেক্টরে যারা আরও ভালো পারফরমেন্স করছে বা করতে পারে, তাই বলে যেমন কোচিন শিপইয়ার্ড বলুন, আমি ওগুলো আলোচনা করলাম না বলে ওগুলো খারাপ হয়ে গেছে এরকম ব্যাপার নয়, ঠিক আছে? আমার কাছে বেস্ট মনে হয়েছে 4টে, আমি তাই 4টে নিয়ে আলোচনা করেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।